আসসালামু আলাইকুম। ঠাকুরগাঁও সায়েন্স সোসাইটি প্রেজেন্টস ফান্ডামেন্টালস অফ প্রোগ্রামিং রিক্যাপ ভিডিও সিরিজের তৃতীয় নাম্বার ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা শুরুতে এর আগের ভিডিওতে যা কিছু শিখেছি তা একটু রিক্যাপ করার চেষ্টা করব। আমরা জানি প্রোগ্রামিং এর শুরুতে আমরা কিছু লাইন লিখে নিব, যেটা তোমাদেরকে মনে রাখতে বলেছিলাম। সেটা হচ্ছে হ্যাশট্যাগ ইনক্লুড আইও স্ট্রিম। এই লাইনটা দ্বারা কি বোঝায়? এই লাইনটা দ্বারা আমরা ইনপুট এবং আউটপুট অপারেশনকে ইনেবল করে নিলাম। এরপরে আমরা আরেকটা লাইন লিখবো, যেটা হচ্ছে ইউজিং নেম স্পেস এসটিডি। এটা দ্বারা আমরা যে এর আগে সি আউট বা সি ইন বা স্ট্রিং এর আগে এসটিডি ডাবল কলন ব্যবহার করছিলাম, সেই জিনিসটা আমাদেরকে আর লিখতে হবে না। এখন আমরা প্রোগ্রাম লেখার জন্য একটা ফাংশন কল করব, সেটা হলো আমাদের সি প্লাস প্লাস প্রোগ্রামের মেইন এন্ট্রি পয়েন্ট, ইন্ট মেইন। এরপরে ফার্স্ট ব্র্যাকেট দেব, এরপরে সেকেন্ড ব্র্যাকেট, এবং এর মাঝখানে আমরা যা কিছু লিখবো সেটা এক্সিকিউট হবে, এবং সবার শেষে আমরা রিটার্ন 0 লিখবো। আমাদের প্রত্যেকবার সি প্লাস প্লাস শুরু করার আগে এই লাইনটুকু, এই কয়েকটি লাইন লিখে নিতে হবে। তোমরা এই জিনিসটা অবশ্যই মনে রাখবে। শুরুতে হ্যাশট্যাগ আই স্ট্রিম লিখবো, এরপর ইউজিং নেম স্পেস এসটিডি, তারপর ইন্ট মেইন। ইন্ট মেইনের পর এই ব্র্যাকেট দুটো দিতে ভুলিও না। কালকে আমরা মূলত ভেরিয়েবল দেখছিলাম এবং আউটপুট কিভাবে প্রদর্শন করতে হয় সেটা দেখছিলাম। তো কালকে আমরা মোট 4টা ডেটা টাইপ দেখছি। আমরা আজকে আরো একটা ডেটা টাইপ দেখবো। কালকের ডেটা টাইপগুলো একটু রিক্যাপ করে নিই। প্রথমে ছিল ইন্টিজার। ইন্টিজারকে আমরা ইন্ট, এরপরে ভেরিয়েবলের নাম দেই, তারপরে আমরা এখানে একটা পূর্ণ সংখ্যা দেই। ইন্ট শুধুমাত্র আমাদের পূর্ণ সংখ্যা অর্থাৎ ইন্টিজার ভ্যালুকে রাখতে পারে। আমরা যদি দশমিক সহ সংখ্যা চাই, তাহলে আমাদেরকে যে ডেটা টাইপটা ইউজ করতে হবে সেটা হলো ডাবল। ডাবল জিপিএ ইকুয়াল টু 4.45। এখন আমরা যদি শুধুমাত্র একটা ক্যারেক্টারকে আমাদের ভেরিয়েবলের মধ্যে স্টোর করতে চাই, তাহলে আমরা যে ডেটা টাইপটা দেখেছি সেটা হলো ক্যারেক্টার, সিএইচআর 4 ক্যারেক্টার। এখন আমি যদি কোনো কিছু স্টোর করতে চাই, লেটার ইকুয়াল টু, এখানে আমাদেরকে সিঙ্গেল কোটেশনের মধ্যে লিখতে হবে। আমরা যে কোনো একটা লেটার এখানে স্টোর করতে পারবো। সবচেয়ে বেশি যেটা আমাদের প্রয়োজন হতে পারে সেটা হচ্ছে স্ট্রিং। স্ট্রিং স্কুলের নাম যদি আমরা স্টোর করতে চাই, আমরা স্কুল, আচ্ছা আমরা স্ট্রিং স্কুল, এই জিনিসটা কি বোঝাচ্ছে? আমরা স্ট্রিং ডেটা টাইপের একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম, সেই ভ্যারিয়েবলের নাম হলো স্কুল। স্কুল ইকুয়ালস টু দিতে পারি আমরা টিজি বিএইচএস। আমরা যখন স্ট্রিং ডিক্লেয়ার করব তখন আমাদেরকে অবশ্যই ডবল কোটেশন দেওয়া লাগবে। আর যখন আমরা ক্যারেক্টার ডিক্লেয়ার করব, মানে ক্যারেক্টারের ভ্যালুটা বসাবো, তখন আমাদেরকে সিঙ্গেল কোটেশনের মধ্যে ক্যারেক্টারটা লিখতে হবে। এই জিনিসটা তোমরা অবশ্যই মনে রাখবে। আচ্ছা, স্ট্রিং এর মধ্যে যদি আমরা নাম্বার বসাই, সেক্ষেত্রে সেই নাম্বারটাও একটা স্ট্রিং হিসেবে গণ্য হবে। যদি আমি স্ট্রিং নাম্বার ইকুয়াল, যদি এর ভিতরে যা কিছু লিখি, যদি আমি কোনো সংখ্যা লিখি, এটাও কিন্তু এক ধরনের স্ট্রিং। এটা কিন্তু আর সংখ্যার মতো ব্যবহার করবে না, এটা একটা স্ট্রিং এর মতো বিহেভ করবে। তো এই জিনিসটাকে আমরা আরেকটু ভালোভাবে বোঝার চেষ্টা করি। তো এই জিনিসগুলো আমি, হ্যাঁ, আচ্ছা, আমাদের প্রোগ্রামিং এ কমেন্ট নামে একটা জিনিস আছে। তুমি চাচ্ছ তোমার বোঝার জন্য কোনো কিছু লিখে রাখতে, যাতে প্রোগ্রাম সেটাকে ইগনোর করে। আমাদের যে সি প্লাস প্লাস প্রোগ্রাম, সেই প্রোগ্রাম যেন কোনো কিছু ইগনোর করে, কিন্তু তোমার জন্য তুমি যে জিনিসটা মানে পড়তে চাও, এমন কোনো কিছু যদি তুমি লিখতে চাও, সেক্ষেত্রে আমরা কমেন্ট ইউজ করি। কমেন্ট শুরু করতে হয় দুটো ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে। এই যে দুটো ফরওয়ার্ড স্ল্যাশ দিলাম, এটা এখন একটা কমেন্ট হয়ে গেল। প্রোগ্রাম এটাকে এখন থেকে ইগনোর করবে। আমি যদি এটাকেও কমেন্ট আউট করতে চাই, তাহলে আবার আমাকে দুটো ফরওয়ার্ড স্ল্যাশ দিতে হবে। এটাও একটা কমেন্ট হয়ে গেল। আমরা যে ভেরিয়েবলগুলো ডিক্লেয়ার করছি, এই সকল ভেরিয়েবল ডিক্লেয়ারের কিছু নিয়ম রয়েছে। আমাদেরকে সেই ভেরিয়েবলের নামগুলো, সেই নিয়ম ফলো করে দিতে হবে। আচ্ছা, সেই নিয়মগুলো একটু দেখি। ভেরিয়েবলের নাম কি? আমি যে এখানে ইস স্টুডেন্ট লিখেছি,
লিখেছি। এর আগে আমরা স্কুল নামে ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি, তারপর জিপিএ নামে ডিক্লেয়ার করছি, তারপর নেম নামে ডিক্লেয়ার করছি। তো ভেরিয়েবলের যে নামটা, এই নামটা লিখার কিছু স্পেসিফিক নিয়ম রয়েছে, এই নিয়মগুলো আমরা এখন দেখব। তো জেনারেল রুলস ফর নেমিং ভেরিয়েবলস আর নেমস ক্যান কন্টেইন লেটার্স, ডিজিটস অ্যান্ড আন্ডারস্কোরস। এই জিনিসটা দ্বারা বোঝায় আমরা শুধুমাত্র যখন ভেরিয়েবলের নেম ডিক্লেয়ার করব তখন লেটার ইউজ করতে পারবো, বড় হাতের এবং ছোট হাতের ক্যাপিটাল এবং স্মল লেটার দুটো ইউজ করতে পারবো, এবং ডিজিট 0 থেকে 9 পর্যন্ত ডিজিটটা ইউজ করতে পারবো, এবং শুধুমাত্র আন্ডারস্কোর ইউজ করতে পারবো। নেম মাস্ট বিগিন উইথ আ লেটার অর অ্যান আন্ডারস্কোর। আন্ডারস্কোর বলতে বোঝায় আমরা হাইফেনের মতোই, কিন্তু এটা নিচে থাকবে। আচ্ছা, আন্ডারস্কোরটা দেখাচ্ছি একটু পরে। তো আমরা শুধুমাত্র লেটার, ভেরিয়েবলের নাম লেটার দিয়ে শুরু করতে পারবো অথবা আন্ডারস্কোর দ্বারা শুরু করতে পারবো। আমরা এখানে নাম্বার ইউজ করতে পারবো না, অর্থাৎ ডিজিট ইউজ করতে পারবো না। নেমস আর কেস সেন্সিটিভ। আচ্ছা, কেস সেন্সিটিভ মানে যখন আমরা কোনো কিছু স্মল লেটার দ্বারা ডিক্লেয়ার করবো ভেরিয়েবলের নাম, সেক্ষেত্রে সেটাই একটা বোঝায় আর একটা জিনিস বোঝায়। আবার যদি আমরা ক্যাপিটাল লেটার দ্বারা ডিক্লেয়ার করব তখন এটা আরেকটা জিনিস বোঝায়। এখানে আমাদের এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে যে মাই ভার, এখানে ভিটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি ক্যাপিটাল লেটারে, কিন্তু এখানে মাই ভারের ক্ষেত্রে এই ভিটা স্মল লেটারে। এই দুটো কিন্তু সম্পূর্ণ দুটি আলাদা ভেরিয়েবল মিন করছে। এটাকে বলে কেস সেন্সিটিভ, অর্থাৎ স্মল লেটার এবং ক্যাপিটাল লেটার এই দুটো জিনিসকে আমাদের প্রোগ্রাম আলাদাভাবে ট্রিট করছে। নেমস ক্যান নট কন্টেইন হোয়াইট স্পেস অর স্পেশাল ক্যারেক্টার্স লাইক আশ্চর্যজনক চিহ্ন, হ্যাশট্যাগ, মডুলাস ইত্যাদি। তো আমাদের যখন নামটা দিব তখন আমরা এই নামের মাঝখানে কোনো প্রকার স্পেস দিতে পারবো না, আমাদেরকে নামটা একসাথে লিখতে হবে। ভ্যারিয়েবলের নাম শুধুমাত্র একটা ওয়ার্ডই হবে, আমরা এখানে মাঝখানে কোনো স্পেস দিতে পারবো না, এবং এখানে আমরা কোনো প্রকার স্পেশাল ক্যারেক্টার ইউজ করতে পারবো না। আমরা উপরেই দেখেছি শুধুমাত্র আমরা লেটার ইউজ করতে পারবো, ডিজিটস ইউজ করতে পারবো, আর আন্ডার স্কোর ইউজ করতে পারবো। এগুলো ছাড়া আর কোনো ধরনের স্পেশাল ক্যারেক্টার আমরা এখানে ইউজ করতে পারবো না। আচ্ছা, আমাদের সি প্লাস প্লাসে কিছু রিজার্ভড কিওয়ার্ড রয়েছে, যেমন ইন্ট, এরপরে ডাবল, মেইন, এরকম টাইপের কিছু ছিল। তো এইসব জিনিস আমরা ভ্যারিয়েবলের নাম হিসেবে ইউজ করতে পারবো না। অর্থাৎ সি প্লাস প্লাসের নিজস্ব কিছু কিওয়ার্ড রয়েছে, সেই কিওয়ার্ডগুলো দ্বারা আমরা প্রোগ্রাম করে থাকি। তো এই কিওয়ার্ডগুলো আমরা ইউজ করতে পারবো না। তোমরা যদি চাও যে এই কিওয়ার্ডগুলো সম্পর্কে জানতে, তোমরা গুগলে সার্চ দিতে পারো সি প্লাস প্লাস রিজার্ভ ওয়ার্ডস, তাহলে তোমরা এই সব কিওয়ার্ডসগুলো পেয়ে যাবা। আচ্ছা, আমাদের নাম এখানে লেখার ক্ষেত্রে কিছু কনভেনশন রয়েছে। যেমন আমি এখানে দেখো ইস স্টুডেন্ট লিখছি, তো এখানে আমি ইজ দেওয়ার পরে যখন নতুন আরেকটা ওয়ার্ড শুরু করছি তখন এটা অ্যাসটাকে বড় হাতে দিছি। এর কারণ হচ্ছে আমরা এখানে কিন্তু স্পেস দিতে পারবো না। যদি স্পেস দেই একটা এই নামের মাঝখানে, আর যদি রান দেই দেখবো আমার এখানে ইরর শো করছে। এই যে আমি যে 4 নাম্বার লাইনে একটা ভুল করছি, তারা বলে দিছে, এবং বলে দিছে আনএক্সপেক্টেড ইনিশিয়ালাইজার বিফোর স্টুডেন্ট। এখানে কিছু একটা ভুল গেছে তারা বলতেছে। তো আমাদের কি করা লাগবে, এই জিনিসটা ঠিক করা লাগবে। হুম, তো আমরা বুঝতে পারলাম যে এখানে আমরা কোনো প্রকার স্পেস দিতে পারবো না। এই কারণে এটাকে বলে ক্যামেল কেস, অর্থাৎ আমরা যখন ফার্স্টটা শুরু করবো তখন ফার্স্টটা স্মল লেটার দিয়ে শুরু করবো, যখন আরেকটা নতুন ওয়ার্ড আসবে তখন আমরা সেই নতুন ওয়ার্ডের ফার্স্ট লেটারটাকে বড় হাতের করে দেবো। তাহলে আমরা সহজেই বুঝতে পারবো যে এখানে কি লেখা হয়েছে। আমি যদি এটাকে এসটাকে ছোট দিয়ে দিতাম তাহলে আমাদের কিছু বুঝতে পারতাম, এটা কোনো মিনিংফুল কিছু হইতো না। তো প্রোগ্রামটাকে সহজে বোঝার জন্য আমরা এই নেমিং কনভেনশনটা ইউজ করি, যে প্রত্যেকটা নতুন ওয়ার্ডের ক্ষেত্রে আমরা বড় হাতের একটা লেটার ইউজ করি। আর একটা রয়েছে স্নেক কেস, সেটা হচ্ছে আমরা তো জানি যে আমরা আন্ডার স্কোর ইউজ করতে পারবো। ইস দেওয়ার পর আমরা একটা আন্ডার স্কোর দিলে এটাকে বলে আন্ডার স্কোর। এটা হচ্ছে হাইফেন, আমরা হাইফেন ইউজ করতে পারবো না নামে, আমরা ইউজ করতে পারবো আন্ডার স্কোর। শিফট চাপে যদি হাইফেনকে ক্লিক করি তাহলে আমরা এই আন্ডার স্কোরটা পাই। আন্ডার স্কোরটা একেবারে লাইনের নিচের দিকে থাকে। তো এভাবে করেও চলো আমরা ভেরিয়েবলটা ডিক্লেয়ার করতে পারি। আমরা দুইটা কেস দুইভাবে করতে পারি। একটা হচ্ছে আমরা যখন ক্যামেল কেস, সেটা হচ্ছে প্রত্যেকটা নতুন লেটারের প্রথম লেটারটাকে, প্রত্যেকটা নতুন ওয়ার্ডের প্রত্যেক লেটারকে বড় হতে দেওয়া। আর একটা স্নেক কেস, প্রত্যেকটা ওয়ার্ডের মাঝখানে একটা করে আন্ডার স্কোর দেওয়া। তো আমরা ক্যামেল কেসটা সি প্লাস প্লাসে বেশি ইউজ করে থাকি। এরপর যখন আমরা আরো ভেরিয়েবলের নাম দিব
তখন আমরা ক্যামেল কেসই ইউজ করব। আচ্ছা, ভ্যারিয়েবলের অলমোস্ট অনেক কিছু পড়ানো হলো। আমরা চাইলে মাল্টিপল ভ্যারিয়েবল একসাথে ডিক্লেয়ার করতে পারি। যেমন আমি যাচ্ছি ইন্টিজার নামে 3টা ভ্যারিয়েবল হবে এক্স ওয়াই জেড এবং তাদের মান হবে 5 6 7। এক্ষেত্রে আমি যদি আমাকে ডিক্লেয়ার করতে হবে এইভাবে, এখন তোমাদের যেভাবে শেখানো হয়েছে সেটা হচ্ছে এক্স ইকুয়াল টু 5 ইন্ট ওয়াই ইকুয়াল টু 6 ইন্ট জেড ইকুয়াল টু 7। তো এইভাবে করে আমাদেরকে ডিক্লেয়ার করতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি 3টা লাইন আমাকে লিখতে হলো। এই জিনিসটাকে যারা আমরা শর্টে নিয়ে আসতে পারি সেটা হলো এটা কেটে দিলাম। আমরা যেহেতু 3 টাইপ ইন্ট টাইপের ডেটা টাইপ ডিক্লেয়ার করছি, তাই আমরা ইন্ট এক্স ইকুয়াল টু 5 ওয়াই ইকুয়াল টু 6 অ্যান্ড জেড ইকুয়াল টু 7 এভাবে লিখতে পারি। আমরা এখন এক্স ওয়াই জেডকে আউটপুট হিসেবে দেখি, সি আউট এক্স এবং রান দেই, এক্স রান 5 চলে এসেছে। এরপর যদি ওয়াই দেই 6, তাহলে বুঝতে পারলাম আমরা চাইলে এইভাবে কমা দিয়েও একটা ভ্যারিয়েবলের পর একটা ভ্যারিয়েবল কমা কমা দিয়েও আমরা ডিক্লেয়ার করতে পারি। এখানে সুবিধা হচ্ছে আমাদেরকে বারবার ইন্ট লিখতে হচ্ছে না, আমরা একসাথে বেশ কয়েকটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে দিতে পারছি। এখন পর্যন্ত আমি যত কিছু দেখালাম, আমরা চাইলে প্রত্যেকটা ভ্যারিয়েবলের মান পরবর্তীতে আবার চেঞ্জ করতে পারি। এটার এক্সাম্পল হিসেবে ধরলাম যে ইন্ট মানি ইকুয়াল 1000, অর্থাৎ আমার কাছে এখন 1000 টাকা আছে। তো আমি যদি চাই যে আমার আমি কোনো কিছু খরচ করে ফেলছি, তাহলে তো মানি কমে যাবে। এখন আমি এই মানটা আবার চেঞ্জ করে ফেলতে পারবো। আমি একবার ডিক্লেয়ার করে ফেলছি মানি, তো মানির মানটাকে আমি এখন চেঞ্জ করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমি কি লিখবো? মানি, এখন আমার কাছে 800 টাকা আছে ধরলাম 800। এখন আমি যদি সি আউট দিই তাহলে কোনটা আমাকে শো করবে? সি আউট মানি আমার কি প্রথম মানটা শো করবে নাকি দ্বিতীয় মানটা শো করবে? আচ্ছা, রান দিয়ে দেখি কি শো করে। আমাকে এখানে 800 দেখাচ্ছে, অর্থাৎ দ্বিতীয় মানটা শো করছে। এর কারণটা কি? আমাদের সি প্লাস প্লাস প্রোগ্রামিং শুরু থেকে পড়তে পড়তে আসে। যখন আমার মান ছিল, আমি যখন প্রথমে ডিক্লেয়ার করছি তখন আমার মানি ইকুয়াল টু ছিল 1000, কিন্তু আমি এই মানের আবার নতুন করে মান অ্যাসাইন করছি, সেটা হলো 800। তো এখন আমার প্রোগ্রামের যখন এই লাইনের পর এই লাইনে যাবে, তখন আমার প্রোগ্রামের তার এর আগের লাইনটা খেয়াল করবে। এর আগের লাইনে কিন্তু আমাদের মানের মান 800, তাই আমাদেরকে এখানে 800 শো করছে। এখন আমি যদি এই জিনিসটাকে কপি করে উপরে নিয়ে যাই, কপি পেস্ট, এবং এখানে একটা নিউ লাইন ক্যারেক্টার দিয়ে দেই ইন্ডেল এবং রান করি, আমরা দেখতে পাবো যে 1000 1000 এবং 800। এর কারণটা কি? প্রথমে যখন প্রোগ্রাম এখানে ডিক্লেয়ার হয়েছে তখন মানের মান ছিল 1000, এরপরে আমি সি আউট করছি, আউটপুট দিছি, তখন কিন্তু আমার এখানে প্রোগ্রামে মানি আমার কত 1000 ছিল, তাই এখানে আমাদের মানিকে আউটপুট দিছে 1000 হিসেবে। এরপর আমি আমার মানির মান চেঞ্জ করে দিয়েছি, তখন আমাদের মান হয়ে গেছে 800। এরপরে যখন আমাকে আউটপুট দেখাইছে তখন এর মান কত 800 হয়ে গেছে। এভাবে করে শেষে আমরা চাইলে ভ্যারিয়েবলের মান বারবার অ্যাসাইন করতে পারি। এই যে আমি যে কাজটা করলাম এটাকে বলে অ্যাসাইন করা। মানের মধ্যে আমি 800কে প্রবেশ করালাম, অর্থাৎ মানের মান আমি 800 অ্যাসাইন করলাম। আর এই অপারেটরটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। এই অ্যাসাইনমেন্ট অপারেটর দ্বারা ডান পাশের ভ্যালু বাম পাশের ভ্যারিয়েবলে অ্যাসাইন হয়। এখন আমরা চাচ্ছি যে আমরা একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে দেব, কিন্তু এটার মান কখনো পরিবর্তন হবে না। এটাকে বলে কনস্ট্যান্ট। আমরা অলরেডি বেশ কয়েকটা কনস্ট্যান্টের সাথে পরিচিত আছি, যেমন পাই, বা আমরা মহাকর্ষ অধ্যায়ে জানতে পারছি মহাকর্ষীয় ধ্রুবকের মান। এরকম টাইপের অনেক কনস্ট্যান্ট জিনিসপত্র আমরা প্রোগ্রামে ইউজ করব, এবং আমরা চাবো যে এই ভ্যারিয়েবলের ভ্যালুটা যাতে কেউ পরবর্তীতে চেঞ্জ না করতে পারে। তো সেক্ষেত্রে আমরা যদি এখানে কনস্ট নামে একটা কিওয়ার্ড সামনে, আচ্ছা আমি শুরু থেকে সবকিছু লেখাচ্ছি। যেমন আমরা জানি পাই এর মান হচ্ছে কনস্ট্যান্ট, ইন্ট পাই ইকুয়াল, যদি আমি 3.1416 দেই, এখন সি আউট পাই, আমরা এখানে এটার মানটা দেখতে পাবো। আমি চাচ্ছি পাইয়ের মান যাতে, পাই যেহেতু এখানে একটা মানে দশমিকের উপর সংখ্যা সব আছে, তাই আমরা এখানে ইন্ট দিব না, কারণ ইন্ট শুধুমাত্র ইন্টিজারকে আমাদের স্টোর করতে পারে, তাই আমরা এখানে ডাবল দেব। সরি,
ডাবল দিলে আমাদের এখানে সম্পূর্ণ মানটা দেখাবে। এখন আমি যদি চাইতাম যে পায়ের মান চেঞ্জ করে দিতে, পাই করলে যদি আমি 4.55 দিয়ে দিলাম, রান করি, দেখবো যে পায়ের মান চেঞ্জ হয়ে গেছে। আমি সরি এখানে সেমিকোলন দিতে ভুলে গেছি। আচ্ছা, আমরা যখন বারবার ইরর ফেস করবো তখন আমরা পড়ার চেষ্টা করবো। যেখানে বলে দিচ্ছে আমাদের এখানে 5 নম্বর লাইনে একটা জিনিস ভুল করছি, এখানে একটা কোনো কিছু চাচ্ছে ওরা, সেটা হচ্ছে সেমিকোলন, এটা দেখাও দিছে। তো সেমিকোলন দিয়ে দিছি, এখন রান করি, এই যে আমার এটা আসছে। আমরা এখানে চাইলে বারবার মানটা চেঞ্জ করে ফেলতে পারতেছি, কিন্তু আমার ইচ্ছা যে আমি মানটা চেঞ্জ করব না, কনস্ট্যান্ট রাখবো। সেক্ষেত্রে আমরা যেই জিনিসটাই কনস্ট্যান্ট বানাতে চাই তার আগে আমাদেরকে একটা জিনিস অ্যাড করতে হবে, সেটা হলো CONST, কনস্ট। এই কনস্ট কিওয়ার্ডটা অ্যাড করব, তারপর স্পেস দেব, তারপর আমি যেই ডেটা টাইপের ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে যাচ্ছি সেই ডেটা টাইপটা লিখবো, এরপরে ভ্যারিয়েবলের নামটা লিখে দেব। এখন আমি রান দিই, আমাকে এখন একটা ইরর দেখাবে। ইরোরে কি বলছে, অ্যাসাইনমেন্ট অফ রিড অনলি ভেরিয়েবল পাই, অর্থাৎ পাই যে ভেরিয়েবলটা সেখানে আমরা কোনো কিছু অ্যাসাইন করতে পারবো না নতুন করে, কারণ পায়ের মান চেঞ্জ করা সম্ভব না। কেন চেঞ্জ করা সম্ভব না? কারণ আমি এর সামনে কনস্ট্যান্ট নামে একটা কিওয়ার্ড অ্যাড করেছি। এটাকে কাটা দিই, আবার রান করি, এই যে এখন ইজিলি চলবে। অর্থাৎ আমরা যদি এমন কিছু ডিক্লেয়ার করতে চাই যেটাকে আমরা কখনো পরিবর্তন করতে চাই না, সেই জিনিসটার পূর্বে আমাদেরকে কনস্ট নামে একটা কিওয়ার্ড ইউজ করা লাগবে। এতক্ষণ পর্যন্ত আমরা নিজে থেকে এখানে কোনো কিছু লিখেছি এবং সেটাকে আউটপুট দেখেছি। তো আমরা চাচ্ছি এখন এমন একটা মানে আমরা চাচ্ছি এখন ইউজারের কাছ থেকে ইনপুট নিব এবং সেই ইনপুটটা গ্রহণ করে আমরা কোনো কিছু লিখে সে মানে সেই জিনিসটা আউটপুট দেখাবো। তো আমরা চাচ্ছি একজনের কাছ থেকে তার নাম জানবো, তার ফার্স্ট নাম নিব, এরপরে সেই ফার্স্ট নেমটাকে আমরা আউটপুট হিসেবে দেখাবো। সেক্ষেত্রে আমরা প্রথমে একটা ডিক্লেয়ার করে দিই, কোনো আমরা হচ্ছে নেম নামে একটা ভেরিয়েবলের মধ্যে না আমরা তার নাম জানতে হবো। তো আমাদেরকে স্ট্রিং নেম নামে একটা প্রথমে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। এখন আমি এই নেমের মধ্যে ইনপুট নেব। তো তাকে প্রথমে বলতে হবে যে তার নামটা কি, তার সে যেন নামটা ইনপুট দেয়। তো শুরুতে দেবো আমি সি আউট ইন্টার ইয়োর নেম। যখন প্রোগ্রামটা রান হবে তখন এই টেক্সটটা শো হবে, এরপরে সে তার নেমটা ইনপুট দিবে। আমরা এখানে ফার্স্ট নেম দিচ্ছি, ফার্স্ট নেম এন্টার ইয়োর ফার্স্ট নেম। কেন দিলাম একটা কারণ আছে, একটু পরে বুঝতে পারবা। কারণ আমরা যখন স্পেস সহ কোনো কিছু স্ট্রিং ইনপুট দিই তখন একটা ইরর শো করে, সেই ইররটা একটু পরে যাচ্ছি। তো আমরা শুধুমাত্র তখন একটা ওয়ার্ডকে ইনপুট হিসেবে নেব, সি ইন। আচ্ছা, আমরা এখানে যখন আউটপুট দেখাইছি তখন আমরা এটা লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট দুইটা ইউজ করতাম, এটাকে বলেছি ইনসারশন অপারেটর। এরপরে যখন আমরা ইনপুট নেব তখন আমরা রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট দুইটা ইউজ করব বা গ্রেটার দেন সাইন দুইটা ইউজ করব, এটাকে বলে এক্সট্রাকশন অপারেটর। এক্সট্রাকশন অপারেটর আমরা ইনপুট নিতে যাচ্ছি, সেই ইনপুটটা কোন ভেরিয়েবলের মধ্যে আমরা নিব সেটা হলো ফার্স্ট নেম। এই ফার্স্ট নেমটা আমাদেরকে এখানে লেখা লাগবে, ফার্স্ট নেম। এখন আমরা আউটপুট দেখাবো। আচ্ছা, আমরা তাকে বললাম যে প্রথমে যে তুমি একটা নাম ইনপুট দাও, সেটা শো করবে। এরপরে আমরা একটা ইনপুট ভ্যারিয়েবল মানে ইনপুট একটা ফাংশন অপারেশন রান করতেছি, সেই অপারেশনের মাধ্যমে আমরা সে যে নামটা এন্টার করবে সেই নামটা ফার্স্ট নেম নামক ভ্যারিয়েবলে আমরা ইনপুট নিব এবং ইনপুট নেওয়ার পরে আমরা তার নামটা প্রদর্শন করব, সি আউট ইয়োর নেম ইজ। এখন এটা শো করবে এবং আমরা এখন ফার্স্ট নেমের যে ভ্যারিয়েবলটা এটা এখানে কল করে দেব, ফার্স্ট নেম। এখন রান করি, দেখাচ্ছে যে এন্টার ইয়োর ফার্স্ট নেম। আমি আমার ফার্স্ট নেম এন্টার করছি, তারপর এন্টার প্রেস করব, দেখাচ্ছে যে ইয়োর ফার্স্ট নেম ইজ মুসাদ্দিক। এখানে কি ঘটছে, প্রথমত আমরা একটা স্ট্রিং ইনপুট নিতে যাচ্ছি যেটা সেখানে তার ফার্স্ট নেম ইনপুট দিবে। তো স্ট্রিং ফার্স্ট নেম, তারপর আমরা তাকে বলছি একটা ফার্স্ট নেম নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি। এই লাইনটা হলো ভেরিয়েবল ডিক্লারেশন ইনপুট নেওয়ার জন্য, এটা পরবর্তীতে আমরা দেখতে আসছি। তো আমরা যদি ইনপুট
চাবো, তো ইউজারকে তো বলেই দিতে হবে সে কোন বিষয়ে ইনপুট দিবে। তো আমরা একটা সি আউট একটা টেক্সট শো করলাম, সেখানে বলে দিলাম যে ইন্টার ইউর ফার্স্ট নেম, তোমার ফার্স্ট নেমটা আমাকে দেখাও, আমাকে ইনপুট দাও। এরপরে সি ইন, এটা হচ্ছে ইনপুট অপারেশন, আমরা সি আউটের মাধ্যমে আউটপুট শো করছি, এখন আমরা সি ইন এর মাধ্যমে ইনপুট নিব। তো আমরা ইনপুটটা কোন ভেরিয়েবলের মধ্যে স্টোর করব, আমরা যে আগে ফার্স্ট নেম নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছিলাম সেই ভেরিয়েবলের মধ্যে আমরা আমাদের নামটা যে পাবো ইউজার ইনপুট দিবে সেটাকে স্টোর করব। এরপরে আমরা ফার্স্ট নেম পেয়ে গেলাম, যে ইউজার প্রথমে আমাকে দেখাইলো এটা ইন্টার ইউর ফার্স্ট নেম, তারপরে ইউজার হিসেবে আমি এটাকে ইনপুট দিলাম। তো এই মুসাদ্দিক নামটা এই ফার্স্ট নেমের মধ্যে স্টোর হয়ে গেল। এখন আমি যদি এই ফার্স্ট নেমকে কল করি তাহলে আমাকে কি দেখাবে, তাহলে আমার নামটা দেখাবে যে ইউজার যে নামটা ইনপুট দিয়েছিল। তখন সি আউট ইওর নেম ইজ, এরপরে আমি ইনসারশন অপারেটর দিয়ে ফার্স্ট নেমটাকে এখানে অ্যাড করে দিলাম। তো আমরা এখানে শো করবে ইওর নেম ইজ, এরপরে ইউজার যে নেমটা দিবে সেটা, এখানে ইউজার নাম দিয়েছে মুসাদ্দিক, তাই দেখাইছে ইওর নেম ইজ মুসাদ্দিক। আচ্ছা আমি আরেকবার রান করে অন্য একটা নাম দিয়ে দেখাই। রান করার পর আমাকে প্রথমে শো করছে ইন্টার ইওর ফার্স্ট নেম, তো আমি এখানে দিলাম রাহাত, দেওয়ার পর ইন্টার চাপলাম যে ইওর নেম ইজ রাহাত। এইভাবে করে আমরা একটা প্রোগ্রাম বলা যায় একটা প্রোগ্রাম তৈরি করে ফেলতে যাচ্ছি, যেখানে ইউজার তার নাম দিবে এবং আমরা তাকে কিছু শো করব। এটা খুব একটা বেসিক প্রোগ্রাম, কিন্তু তোমরা একটা তোমাদের বলা যায় একটা ফার্স্ট প্রোগ্রাম লিখে ফেললা যেখানে ইউজার ইনপুট দেবে। এখন আমরা শুধুমাত্র ফার্স্ট নেমে ইনপুট নিতে যাচ্ছি না, আমরা চাচ্ছি তার এজটাও ইনপুট নিব। তো তার এজ ইনপুট নেওয়ার জন্য আমাদেরকে আরেকটা ভেরিয়েবল আমরা এটা নিচে রাখতেছি, এটা আমরা একবারে ফাইনালে শো করছি, তো এই লাইনটা আমি নিচে দিলাম। তো আমরা এখানে এখন ইন্টিজার অর্থাৎ তার এজটা নিতে যাচ্ছি। এজ হিসাবে আমরা দেবো ইন্ট, আমরা পূর্ণ সংখ্যা পাবো একটা ইন্ট এজ নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। এরপর আমি তাকে দেখাবো যে তোমার এজটা এন্টার করো, তো সি আউট এন্টার ইওর এজ, ওকে। এরপরে আমি আরেকবার এখন ইনপুট নেব। ইনপুট নেওয়ার জন্য এজ নামে ভেরিয়েবলের মধ্যে আমি ইনপুটটা স্টোর করব, তাই লিখবো সি ইন এজ, আমি এজ পেয়ে গেলাম। ইউজার একটা আমি একটা এজ নামে ইন্টিজার ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। এরপর আমি ইউজারকে বললাম যে তুমি তোমার এজটা আমাকে দাও। এরপরে আমি ইনপুট নিলাম ইউজারের কাছ থেকে যে এজ। এখন আমি চাচ্ছি যে এটা প্রথমে আমাদেরকে আমার প্রোগ্রাম বলবে সে যে নামটা ইনপুট দিবে সেটা, এরপরে তার এজটা বলবে সেটাও। তো আমি এখানে নামটা পর্যন্ত লিখে রেখেছিলাম। এরপরে লিখবো যে আবার একটা ইনসারশন অপারেটর দিব। এখন আমি আরেকটা স্ট্রিং লিখবো, স্ট্রিং লিটারাল বলে এটা, কারণ আমি সরাসরি এখানে স্ট্রিং লিখে দিচ্ছি, কোনো ভেরিয়েবল থেকে নিয়ে আসছি না। তো ইওর এজ ইজ, এরপরে একটা স্পেস, আবার একটা ইনসারশন অপারেটর, এরপরে আমি এজ নামে যে ভেরিয়েবলটা সেটা এখানে দিয়ে দেব, বাস। এরপর রান দেই, ধরলাম যে এবার আচ্ছা আমি একটা জিনিস ভুল করছি, কি বলছে 8 নাম্বার লাইনে ইন্টারিয়র এজ, এখানে আমি আমার যে সেমিকোলন সেটা দেইনি। এবার রান করি, আরেকটা ভুল দেখাচ্ছে এক্সপেক্টেড আনআইডেন্টিফাইড টোকেন। আচ্ছা আমি ফার্স্ট নেমের পরে একটা ডট দিছি, এই ডটটা কিন্তু ছিল না, মানে ফুল স্টপ দিছি, আমি ফুল স্টপ বোঝানোর জন্য ফুল স্টপ দিছি। এই ফুল স্টপ আমি এখানে ইউজ করতে পারবো না, কারণ আমরা শুধুমাত্র এই ইনসারশন অপারেটরগুলোর মধ্যে যে ফার্স্ট নেমটা আছে এটা ভেরিয়েবলের নাম, এই ভেরিয়েবলের নামটাই কল করতে পারবো। আর এই যে ফুল স্টপ এটা এক ধরনের স্ট্রিং বলা যায়, এই ফুল স্টপটাকে কেটে দিয়ে আমাকে এই ডাবল কোটেশনের মাঝখানে দেওয়া লাগবে। এখন রান দিই, আমার কাছে আমার নাম যাচ্ছে, ধরলাম যে একজনের নাম হচ্ছে মোত্তাকিন, তার এজ হচ্ছে 11 বছর। ইয়েস, ইওর নেম ইজ মোত্তাকিন, ইওর এজ ইজ 11। আমরা প্রায় ইউজারের কাছ থেকে একটা স্ট্রিং ইনপুট নিলাম, আবার একটা ইন্টিজার ভ্যালু ইনপুট নিলাম, কিন্তু এখানে একটা সমস্যা রয়েছে। আমি এখানে ফার্স্ট নেম দিয়েছি, এর কারণ হলো একটা বিশেষ কারণ রয়েছে। যদি আমি ফুল নেম দিই, অর্থাৎ এখানে ধরলাম যে নেম লিখে দিলাম, শুধুমাত্র নেম, আমরা এখানে ফার্স্ট নেম বলবো না, ইন্টারিয়র ফুল নেম বলবো, ইন্টারিয়র ফুল নেম। আচ্ছা যেহেতু আমি এখানে স্ট্রিং নেম নামে ভেরিয়েবলটাকে ডিক্লেয়ার করছি, তো ইনপুটও আমরা নেম নেব। এখন যদি রান দেই, এখানেও ফার্স্ট নেম নামে একটা ভেরিয়েবল ছিল, সেটা আমি নেমে চেঞ্জ করে দিয়েছি, তাই এখানে আমার আবার নেম লেখা লাগবে।
কারণ আমাদের এখানে ফার্স্ট নেম নামে কোনো ভেরিয়েবল এখন এক্সিস্ট করতেছে না। রান দেই, আমার কাছে আমার নাম যাচ্ছে, ধরলাম আমি আমার ফুল নাম দিচ্ছি এমডি মুসাদ্দিক। এখন যদি ইনপুট দিই, তোমরা সবাই লক্ষ্য করো, ইনপুট দেওয়ার পরে ইন্টার এজ দেখাচ্ছে, এরপরে দেখেছে ইওর নেম ইজ এমডি, এরপর ইওর এজ ইজ 0। এটা হওয়ার কারণ কি, আমরা যখন একটা স্পেস দেই তখন আমাদের এই সি ইন এরপর আর কোনো কিছু নেয় না, এবং এরপরে স্পেসটা আমাদের এই জায়গায় চলে আসে। আমার নামের ইনপুট দেওয়ার পরে যখন আমি একটা স্পেস দিয়ে দিছি, তখন সি ইন মনে করছে যে আমার এখানে শেষ, আমার কাজকর্ম শেষ, তাই এখানে একসাথে দেখা যাচ্ছে ইওর নেম ইজ এমডি, এবং আমার যে স্পেসটা সেই স্পেসটা আবার এখানে চলে আসছে এজে, তাই এখানে 0 দেখাচ্ছে। তো এই জিনিসটা সমাধান করার জন্য সি ইন যেটা আছে, আমরা যখন একটা স্ট্রিং চাবো এবং সেই স্ট্রিং এর মধ্যে স্পেস থাকার সম্ভাবনা আছে, তখন আমরা এখানে ইউজ করব আলাদা ধরনের একটা ফাংশন, সেটাকে বলে গেট লাইন ফাংশন। গেট লাইন লিখবো, গেট লাইন, এরপরে একটা সিঙ্গেল ব্র্যাকেট সি ইন কমা দিয়ে আমরা যে ভেরিয়েবলের মধ্যে স্ট্রিংটা স্টোর করতে চাই সেটা লিখবো নেম। এখন রান দেই। আচ্ছা, আমি এখানে সেমিকোলন দিতে ভুলে গেছিলাম, আবার রান দিলাম। এখন আমি যদি আমার ফুল নাম দেই এমডি মুসাদ্দিক, তারপরে এজ 221, এখন সুন্দরভাবে রান করছে। যে তোমরা মনে রাখবা, যখন আমরা এমন একটা স্ট্রিং ইনপুট নিতে যাচ্ছি যেখানে আমার স্পেস থাকতে পারে মাঝখানে, সেখানে আমাকে এই গেট লাইন ফাংশনটা ইউজ করতে হবে। গেট লাইন ফাংশনে আমরা ফার্স্ট ব্র্যাকেট দেব, ফার্স্ট ব্র্যাকেটে আমরা এখানে দুইটা জিনিস লিখবো। প্রথমে লিখবো আমরা সি ইন, এটা সবসময় একই থাকবে সি ইন, এরপরে আমাদেরকে আরও একটা জিনিস লেখা লাগবে, সেটা হলো নেম। এই নেমটা কি, এই নেমটা হলো ভ্যারিয়েবল, যেই ভ্যারিয়েবলের মধ্যে আমি আমার ইউজারের ডেটাটা স্টোর করব, সেটা হচ্ছে এখানে লিখতে হবে। প্রথমে সি ইন, এরপর দ্বিতীয়তে ভ্যারিয়েবলের নাম। বা এখন ইজিলি আমরা এই প্রোগ্রামটা রান করতে হবে। আমরা স্পেস সহ ইউজার ইনপুট নেওয়া শিখলাম, আমাদের আরও একটা সমস্যা থাকে গেল। সেই সমস্যাটা এখন দেখাচ্ছি, যে আমি এই জিনিসটা, যে আমার এজ, এটাকে যদি আমি উপরে নিয়ে যাই, কন্ট্রোল এক্স দিয়ে পেস্ট করলাম, এখন যদি রান দেই, তো আমার কাছে চাচ্ছে এন্টার ইওর এজ। আমি আমার এজ 21 দিলাম, এরপরে আমার নাম চাওয়ার কথা, কারণ আমি এই যে নিচে আমি লিখছি যে এন্টার ইওর ফুল নেম। দেখি এখন কি দেখায় আমাকে প্রোগ্রাম। রান দিলাম, রান দেওয়ার পরে আবার এন্টার ইওর এজ 21 এন্টার। দেখা যাচ্ছে যে আমার এজ দেওয়ার পরে আগের মতো আবার ঘটনা ঘটে গেছে, যে এন্টার ইওর ফুল নেম, ইন্টার ইওর নেম ইজ, শুধুমাত্র এজটা আমার কাছে ইনপুট হিসেবে নিয়েছে। এর কারণটা কি, এর কারণ হচ্ছে আমরা যখন সি ইন দ্বারা এজটাকে ইনপুট নিচ্ছি, তখন এই সি ইনের পরে একটা স্পেস অটোমেটিকভাবে প্রোগ্রাম দিয়ে দেয়। তো এই স্পেসটা আবার আমাদের এই গেট লাইন ফাংশন যেটা আছে, এই গেট লাইন ফাংশনের মধ্যে চলে আসতেছে। এই কারণে আমাদের এখানে ইওর নেম ইজ এর পরে আর কোনো কিছু প্রিন্টও হচ্ছে না, আবার আমাকে এই জিনিসটাও দেখাচ্ছে না। তো এই জিনিসটা থেকে বাঁচার জন্য আমরা যখন গেট লাইন সি ইন এই জিনিসটা লিখবো, সি ইন এর পরে আমরা একটা এক্সট্রাকশন অপারেটর দেবো, এক্সট্রাকশন অপারেটর, এরপরে লিখবো WS মানে হোয়াইট স্পেস। এখন যদি আমরা রান করি, আমার কাছে আমাকে আমার এজ আস্ক করলো 21। এখন সবার আমার প্রোগ্রাম আগের মতোই ভালোভাবে চলছে। এমডি মুসাদ্দিক, দ্যাটস ইট। আশা করি তোমরা জিনিসটা বুঝতে পেরেছো। এটা একটু কমপ্লেক্স ছিল, তো আমি আরেকবার রিক্যাপ করছি। আমরা যদি কোনো প্রকার ইন্টিজার বা ডাবল বা ইনপুট স্ট্রিং ইনপুট নিতে চাই, সেক্ষেত্রে আমরা সি ইন ইউজ করে থাকি। যেমন সি আউট দ্বারা আমরা আউটপুট দেখাই, সি ইন দ্বারা আমরা ইনপুট নেই। সেই ইনপুটটা আমরা একটা ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করি, এই ভ্যারিয়েবলটা আগে থেকে ডিক্লেয়ার করা প্রয়োজন হয়। কিন্তু আমরা যখন স্ট্রিং নেই, সিঙ্গেল একটা স্ট্রিং নিলে কোনো সমস্যা নাই, মানে সিঙ্গেল ওয়ার্ডের স্ট্রিং। কিন্তু যদি মাল্টিপল ওয়ার্ডের স্ট্রিংকে আমরা ইনপুট হিসেবে গ্রহণ করি ইউজারের কাছ থেকে,
স্ট্রিংয়ে যেহেতু মাল্টিপল ওয়ার্ড হওয়ার কারণে মাঝখানে স্পেস থাকে, তখন একটু ঝামেলা সম্মুখীন হই। তো এই ঝামেলা থেকে বাঁচার জন্য আমরা গেট লাইনটা ইউজ করব, এবং গেট লাইন সি ইন, শুধু যখন আমরা এটাকে ইনপুট নিব, গেট লাইন সি ইন এরপর নেম, এটা দ্বারা আমরা ইজিলি মাল্টিপল ওয়ার্ডের ইনপুট নিতে পারি। কিন্তু এরপর আরেকটা সমস্যা দেখা যায়, যদি এই জিনিসটা গেট লাইনের আগে যদি আমরা সি ইন দ্বারা ইনপুট নিয়ে থাকি, তো সি ইন যে ফাংশনটা রয়েছে সেটা একটা স্পেস পাস করে দেয় শেষে, সেই স্পেসটা আমাদের গেট লাইন ফাংশন নিয়ে ফেলে, ফলে আমাদের এখানে একটা সমস্যা হয়। তো এই সমস্যাটা সমাধানের জন্য আমরা একটা এক্সট্রাকশন অপারেটর ইউজ করি এবং এরপরে ডাব্লু এস লিখে দেই, তাহলে আমাদের এই সমস্যা সমাধান হয়ে যায়। আশা করি এখন পর্যন্ত সবকিছু বুঝতে পেরেছো। তোমার যদি কোনো প্রকার সমস্যা হয়, প্রোগ্রাম বুঝতে পারছো না বা রান করতে গেলে এরর দেখাচ্ছে, সেটা তোমরা অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জানাবে। আমি যতটা সম্ভব চেষ্টা করব তোমাদেরকে জানাই দেওয়ার বিষয়টা।